আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে। তো আমরা বিগত পর্বগুলোতে এলসির বিস্তারিত নিয়ে আলোচনা করছিলাম এবং বিভিন্ন প্রকারের এলসি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেই আলোকে আমরা আজকে আলোচনা করতে চাই কনফার্মড লেটার অফ ক্রেডিট অর্থাৎ কনফার্মড এলসি আসলে কি, এর বিস্তারিত আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। কনফার্মড এলসি কি আসলে যদি আমরা বলি, কনফার্মড এলসি হচ্ছে এমন একটি লেটার অফ ক্রেডিট যেখানে ইস্যুকারী ব্যাংকের পাশাপাশি আরেকটি ব্যাংক এক্সপোর্টারকে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। অর্থাৎ ইস্যুইং ব্যাংকের দায়িত্ব হচ্ছে যখন সে শিপিং ডকুমেন্টগুলো বুঝে পাবে, সেই ডকুমেন্টগুলো এলসির শর্ত পূরণের সাপেক্ষে কনফার্মিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের কাজ হচ্ছে এক্সপোর্টারকে তার পেমেন্ট পরিশোধ করা। কিন্তু এখানে কনফার্মিং ব্যাংক হচ্ছে সেই ব্যাংক যে ইস্যুইং ব্যাংকের পাশাপাশি এক্সপোর্টারকে তার প্রাপ্ত পাওনা পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে। অর্থাৎ একটা মধ্যস্থতাকারী ব্যাংক যার কাজ হচ্ছে সাপ্লায়ার বা এক্সপোর্টারকে অতিরিক্ত নিশ্চয়তা প্রদান তার পাওনা পরিশোধের জন্য। অর্থাৎ বিক্রেতা এলসির সব শর্ত পূরণ করলে ইস্যুকারী ব্যাংক অর্থ না দিলেও কনফার্মিং ব্যাংক বিক্রেতাকে অর্থ প্রদান করবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখানে ইস্যুইং ব্যাংক যদি এক্সপোর্টারের প্রাপ্ত মূল্য পরিশোধে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কনফার্মিং ব্যাংক বিক্রেতার অর্থ পরিশোধ করে দিবে। এটাই হচ্ছে কনফার্মিং ব্যাংকের মূল কাজ। আমরা যদি একটু বিস্তারিত উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি জিনিসগুলো, ধরুন বাংলাদেশে এবিসি গার্মেন্টস লিমিটেড একটা কোম্পানি, তারা বিদেশে পোশাক রপ্তানি করবে। এখন ইউকেতে XYZ লিমিটেড একটা কোম্পানি, সে বাংলাদেশের এই এবিসি গার্মেন্টস লিমিটেডের কাছ থেকে পোশাক ক্রয় করবে। এখন এই XYZ লিমিটেড তাদের দেশের একটা ব্যাংকের মাধ্যমে, ধরুন বার্কলেস ব্যাংক নামে একটা ব্যাংক তার দেশে অবস্থিত, ইউকেতে একটা ব্যাংক, সেই ব্যাংকের মাধ্যমে সে এই এক্সপোর্টার বরাবর একটা এলসি ইস্যু করলো। এখন সাধারণত কনফার্মেশন এলসিতে তখনই চাওয়া হয় যখন একটা নতুন এক্সপোর্টার নতুন একজন ইম্পোর্টারের সঙ্গে যখন বিজনেসে জড়ায়, অথবা ধরুন ইম্পোর্টারের কান্ট্রির যদি কোনো ইকোনমিক কন্ডিশন যদি খারাপ থাকে, বা আরও বিভিন্ন রাজনৈতিক পরিবেশের কারণে অনেক সময় দেখা গেল যে পেমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা কাজ করে এক্সপোর্টারের জন্য। তো এক্সপোর্টার তখন চায় কি, যে এই ইস্যুইং ব্যাংকের পাশাপাশি আরেকটা ব্যাংকের কাছ থেকে নিশ্চয়তা চায়, যেমন আমার পেমেন্টটা যেন পেতে কোনো সমস্যা না হয়। তো এই ক্ষেত্রে তখন এই এক্সপোর্টার করে কি, আরও একজন অতিরিক্ত একজন ব্যাংকের কাছ থেকে এলসির নিশ্চয়তা চায়। তো সেই অনুযায়ী এবিসি গার্মেন্টস লিমিটেড, এটা অবশ্যই এক্সপোর্টারের দেশের একটা ব্যাংকের কাছ থেকে নেওয়া হয় এই এলসির কনফার্মেশনটা। তো সেই অনুযায়ী এবিসি গার্মেন্টস লিমিটেড বাংলাদেশের অবস্থিত ব্র্যাক ব্যাংকের কাছ থেকে এই এলসিটিতে একটা কনফার্মেশন যোগ করলো। এখন ব্র্যাক ব্যাংক হলো সেই কনফার্মিং ব্যাংক, অর্থাৎ ইস্যুইং ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংকের মাঝামাঝি আরেকটি মধ্যস্থতাকারী ব্যাংক, যে হচ্ছে এক্সপোর্টারের দেশে অবস্থিত এবং তার কাজ হচ্ছে এলসিতে অতিরিক্ত কনফার্মেশন যোগ করা, যে তুমি যদি সাপ্লায়ারকে নিশ্চয়তা দেওয়া যে ইস্যুইং ব্যাংক যদি তোমার পাওনা পরিশোধ নাও করে, আমি তোমার পাওনা পরিশোধ করে দেব। যদি বার্কলেস ব্যাংক, এখানে বলা আছে যে বার্কলেস ব্যাংক যদি টাকা নাও দেয়, ব্র্যাক ব্যাংক নিজ দায়িত্বে টাকা দিয়ে দিবে। এটাই হচ্ছে মূলত এই কনফার্মিং ব্যাংকের কাজ। অর্থাৎ এলসিতে যদি অ্যাড কনফার্মেশন যুক্ত করা হয়, তখন এই এলসিতে আরেকটি ব্যাংক যুক্ত হয়ে যায়, যার কাজ হচ্ছে এক্সপোর্টারের পাওনা পরিশোধের অতিরিক্ত নিশ্চয়তা প্রদান করা।
আচ্ছা, কাঠামো বা স্ট্রাকচার অর্থাৎ এই কনফার্মড এলসির কাঠামোটা আসলে কেমন আমরা যদি এক নজরে দেখি। ধরুন এখানে বায়ার হচ্ছে XYZ লিমিটেড, ইউকের একটা বায়ার। এখানে ইউশিং ব্যাংক হচ্ছে সেই ইউকেতে অবস্থিত বার্কলেস ব্যাংক। সেলার হচ্ছে ABC গার্মেন্টস লিমিটেড বাংলাদেশে, এবং কনফার্মিং ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটা ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে কনফার্মিং ব্যাংক অবশ্যই এক্সপোর্টারের দেশে অবস্থিত হয়। এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারছি কেন কনফার্মড এলসি দরকার, বা কেন এলসিতে অ্যাড কনফার্মেশন যুক্ত করা হয়। বিদেশি ব্যাংকের ক্রেডিট ঝুঁকি কমাতে, রাজনৈতিক বা অর্থনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা পেতে। অর্থাৎ প্রথমে আমরা যে কথাটা উল্লেখ করেছিলাম যে ইম্পোর্টারের দেশে যদি অর্থনৈতিক রিস্ক থাকে, বা সেই দেশে যদি ব্যাংকগুলোতে ক্রেডিট ঝুঁকি থাকে, বা রাজনৈতিক কোনো কারণ থাকে, এই জিনিসগুলো থেকে যখন অনিশ্চয়তা দেখা যায় তখনই মূলত কনফার্মড এলসির ইস্যু তৈরি হয়। অর্থ প্রদানে পূর্ণ নিশ্চয়তা পেতে, অর্থাৎ এক্সপোর্টার যখন তার প্রাপ্য মূল্য পরিশোধে পরিপূর্ণ নিশ্চয়তা পেতে চায় তখনই কেবল এই কনফার্মড এলসি ইস্যু করা হয়। নতুন বা অচেনা ক্রেতার সঙ্গে ব্যবসা করলে নিরাপত্তা পেতে। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে সাধারণত যখন দেখা যায় যে একজন সাপ্লায়ারের সঙ্গে একজন ইম্পোর্টারের দীর্ঘদিনের যখন একটা রিলেশন তৈরি হয় তখন সাধারণত এই ধরনের কনফার্মড এলসির প্রয়োজন পড়ে না। কারণ তাদের মধ্যে একটা ভালো যখন বিজনেস রিলেশন তৈরি হয়ে যায় তখন তাদের মধ্যে পেমেন্ট পরিশোধ, শিপমেন্ট প্রসেস, এই জিনিসগুলো নিয়ে আর কোনো ঝামেলা থাকে না। সাধারণত নতুন অচেনা কোনো ক্রেতার সঙ্গে যখন নতুন বিজনেসে জড়ায় তখন এই কনফার্মড এলসির ইস্যু করা হয়ে থাকে। পরিশেষে আমরা যদি বলি যে কনফার্মড এলসি হচ্ছে রপ্তানিকারককে অতিরিক্ত নিরাপত্তা দেয়। বিক্রেতা নিশ্চিত থাকে যে পণ্যের মূল্য অবশ্যই পাবে। অর্থাৎ এলসিতে অ্যাড কনফার্মেশন যুক্ত করার মানে হচ্ছে এক্সপোর্টারের একটা নিশ্চয়তা যে আমি আমার রপ্তানিকৃত পণ্যের মূল্য অবশ্যই পাবো। সেটা যদি ইস্যুইং ব্যাংক নাও পরিশোধ করে আমি সেটা কনফার্মিং ব্যাংকের কাছ থেকে পেয়ে যাব, হয় ইস্যুকারী ব্যাংক থেকে নয়তো কনফার্মিং ব্যাংক থেকে। তো এই ছিল মোটামুটি আমাদের কনফার্মড এলসি নিয়ে আলোচনা। এখন একটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে যে কনফার্মড এলসিতে যে ব্যাংক কনফার্মিং ব্যাংক হিসেবে কাজ করলো, সে ব্যাংক কি এমনি সেই এলসিতে কনফার্মেশন হিসেবে অ্যাজ এ কনফার্মিং ব্যাংক হিসেবে যুক্ত হয়ে গেল? তার কি কোনো বেনিফিট নাই? অবশ্যই আছে। অ্যাজ এ কনফার্মিং ব্যাংক হিসেবে সে কিছু বেনিফিট নিবে। সেটা কেমন? যখন একটি ব্যাংক এলসিতে নিশ্চিতকরণ যোগ করে, অর্থাৎ এলসিতে অ্যাড কনফার্মেশন যুক্ত করে, তখন ব্যাংক কী ধরনের সুবিধা নেয়? তখন সেই ব্যাংক কিছু নির্দিষ্ট সুবিধা লাভ পেয়ে থাকে। সেগুলো যদি আমরা বলি, যেমন কনফার্মেশন কমিশন একটা, সেখান থেকে ব্যাংকের কিছু আয় হয়। ব্যাংক এই অ্যাড কনফার্মেশনের জন্য একটি নির্দিষ্ট ফি বা কমিশন চার্জ করে, এটি ব্যাংকের অতিরিক্ত আয় হিসেবে গণ্য হয়। কমিশন সাধারণত এলসির পরিমাণ, মেয়াদ এবং ঝুঁকি অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ যেমন আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে আলোচনা করি, যে আমরা যেটা বলছিলাম যে ধরুন একটি ব্যাংক $1,00,000 মূল্যের এলসিতে 0.5% নিশ্চিতকরণ কমিশন নিলে ব্যাংক পাবে হচ্ছে ওই $1,00,000 0.5%, অর্থাৎ $500। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংকের আয় হচ্ছে $500। $1,00,000 মূল্যের এলসিতে 0.5% যদি কমিশন নেয় তো সেক্ষেত্রে ব্যাংকের আয় $500। ব্যাংকের রেপুটেশন বৃদ্ধি পায়, অর্থাৎ একটা ব্যাংক যখন কনফার্মিং ব্যাংক হিসেবে কাজ করে তখন তার একটা রেপুটেশন তৈরি হয়। যখন ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে একটি এলসি কনফার্ম করে, এটি ব্যাংকের বিশ্বস্ততা এবং দক্ষতা প্রমাণ করে।
ফলে বিদেশি ব্যাংক এবং গ্রাহকদের কাছে ব্যাংকের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। বৈদেশিক মুদ্রা আয়, কনফার্মড এলসি সাধারণত বিদেশি মুদ্রাই হয়, ইউএস ডলারে বা ইউরোতে বা জিবিপি মানে গ্রেট ব্রিটেন পাউন্ডে হয়ে থাকে। ব্যাংক এই লেনদেনের মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ পায়। ঝুঁকি নিয়ন্ত্রিত আয়, যদিও কনফার্মিং ব্যাংক কিছু পেমেন্ট ঝুঁকি গ্রহণ করে, তবুও এটি ভালোভাবে বিশ্লেষণ এবং মূল্য নির্ধারণ করে নেয়। তাই এটি ব্যাংকের জন্য ঝুঁকি সমন্বিত মুনাফা অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড প্রফিট আয়ের একটি উপায়। অর্থাৎ ব্যাংকের এখানে কিছু ঝুঁকিও থাকে। সে যখন একটা এলসিতে কনফার্মেশন দেয় তখন তার কিছু ঝুঁকি থেকে যায়। ঝুঁকিগুলো হচ্ছে ধরেন যে অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে তার ক্রেডিট রিপোর্টটা কেমন, সে আগে ব্যাংকে তার পাওনাগুলো ঠিকমতো পরিশোধ করেছে কি না, এই জিনিসগুলা কিছু ঝুঁকি থেকেই যায়। যে আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ, বিদেশি ব্যাংক আমদানিকারক ব্যাংকের সঙ্গে করসপন্ডেন্ট একটা সম্পর্ক তৈরি হয়, যা আরও শক্তিশালী করে ব্যাংকের পরবর্তীতে বিশ্বের বাজারে ব্যাংকের একটা পরিচিতি তৈরি হয়। ভবিষ্যতে এই ব্যাংকের জন্য ইন্টারন্যাশনাল ট্রেডে আরও নতুন সুযোগ তৈরি হয়। অর্থাৎ ব্যাংক অ্যাজ এন কনফার্মিং ব্যাংক হিসেবে সে এই সুবিধাগুলো পেয়ে থাকে। তো এই ছিল মোটামুটি কনফার্মড এলসি সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আমার মনে হয় যে আমরা এই কনফার্মড এলসি সম্পর্কে একটা ধারণা নিতে পেরেছি যে আসলে কনফার্মড এলসি কী, কনফার্মড এলসি কেন করা হয়, কনফার্মড এলসির বিস্তারিত বিষয়গুলো মোটামুটি আমরা ধারণা নিতে পেরেছি ইনশাল্লাহ। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওগুলো দেখার পর অবশ্যই, আমি প্রতি পর্বেই এই কথাটা বলে থাকি যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে বিষয়গুলো, আপনাদের আলোচনাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন কি না, এবং কোন বিষয়গুলো আপনাদের আরও জানা প্রয়োজন বা আপনাদের কোন বিষয়গুলো জানতে আগ্রহী। এই কথাগুলো যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান, অবশ্যই আমি পরবর্তী পর্বগুলোতে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং লার্নিং গ্লোবাল ট্রেড নিয়ে আমরা এই কমার্শিয়াল রিলেটেড যত ধরনের জিজ্ঞাসা আছে আমাদের, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ ইন ফিউচারে। এবং আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।